future creator, welcome to Physics Preceptor. আজকের ক্লাসে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 2 নম্বর স্কুলটা করব, বাগনান হাই স্কুল। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন এরর থেকে দিয়েছে। x equals to a square b by c to the power 3 d to the power 4। a b c সব ভৌত রাশিগুলো পরিমাপে ত্রুটির মান কত বলেছে? 2%। মানে ডেল্টা a বাই a ইকুয়ালস টু ডেল্টা b বাই b সমান ডেল্টা c বাই c সমান ডেল্টা d বাই d। প্রত্যেকের জন্য 2% এরর হচ্ছে। ওকে, এটা প্রশ্নে বলা আছে প্রত্যেকের জন্য 2% এরর। এক্স এর মান নির্ণয়ের ক্ষেত্রে কোন রাশিটি পরিমাপে সর্বাধিক সতর্কতা নিতে হবে? সর্বাধিক সতর্কতা মানে কি? যার জন্য ত্রুটির মান সব থেকে বেশি হবে। তাহলে দেখো এক্স এর জন্য তাহলে ত্রুটি কত হবে? ডেল্টা এক্স বাই এক্স 2 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস 4 ইন্টু ডেল্টা ডি বাই ডি। হলো? তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকে ত্রুটি লিখেছি। তাহলে দেখতেই পাচ্ছ যদি মানটা বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 4%, এটা হচ্ছে 2%, এটা হচ্ছে 2/3%, আর এটা হচ্ছে 8%। প্রত্যেকের মান কত? 2% করে। তাহলে সব থেকে ত্রুটি বেশি কার হচ্ছে? ডি এর জন্য। তাহলে সর্বাধিক সতর্কতা নিতে হবে কোনটার ক্ষেত্রে? না, ডি এর ক্ষেত্রে। তাহলে সর্বাধিক সতর্কতা যার জন্য ত্রুটি সব থেকে বেশি, এর জন্যই সতর্কতা সব থেকে বেশি হবে। সতর্কতা সর্বাধিক নিতে হবে। কারণ এর জন্য এররটা কত পার্সেন্ট হচ্ছে? 8% হচ্ছে। তাহলে এর জন্য সর্বাধিক সতর্কতা নিতে হবে। তার মানে বি এর অপশনটা হচ্ছে সঠিক। এবার 2 এর প্রশ্ন দেখো। এটা অলরেডি আমরা আগে করেছিলাম, দেখতে পাচ্ছ কয়েকটা পেজ করতেই কোশ্চেন রিপিট হচ্ছে। ভি ইকুয়ালস টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, এটা নিজেরা করবে। এবার 3 এর চলে এসো। বলেছে তীরের সাপেক্ষে নৌকার বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে নৌকার বেগ ভেলোসিটি অফ বোট ভিবি ভেক্টরটা কত দেওয়া আছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আর স্রোতের বেগ ভি রিভার, স্রোতের বেগটা কত? না -3i ক্যাপ -4j ক্যাপ। হলো? এবার বলছে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত হবে? স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, তার মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ইকুয়ালস টু ভেলোসিটি অফ বোট মাইনাস ভেলোসিটি অফ রিভার। আপেক্ষিক বেগের ডেফিনেশনে বলেছিল যে দুটো গতিশীল বস্তু, যে পর্যবেক্ষক তিনি তো নিজেকে স্থির বলে মনে করেন, তাই অন্য
কারোর আপেক্ষিক বেগ কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে মানে ওই গতিশীল বস্তু মানে যাকে পর্যবেক্ষণ করছে তার বেগ মাইনাস যে পর্যবেক্ষণ করছে বিয়োগ, তার মানে এখানে স্রোতের সাপেক্ষে মানে স্রোতের বেগটা বিয়োগ হবে, নৌকার বেগ বিয়োগ নয়, নৌকার বেগ নির্ণয় করছি স্রোতের সাপেক্ষে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এটা ভ্যালু বসিয়ে দাও, 3i ক্যাফ প্লাস 4j ক্যাফ মাইনাস 3i ক্যাফ মাইনাস 4j ক্যাফ, এটা হয়ে গেল 6i ক্যাফ প্লাস 8j ক্যাফ। তাহলে কি হবে? অপশন সি হলো। এবার 4 প্রবলেমটা, 49 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে গতিশীল একটা এরোপ্লেন থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো 5 সেকেন্ড পর একটা এরোপ্লেন এরোপ্লেনের থেকে একটা প্যাকেট ফেলে দেওয়া হচ্ছে, তার বেগগত বেগে না যে বস্তুটাকে তুমি ছুঁড়ে দিচ্ছ অনুভূমিক বেগে সেটা 49 মিটার পার সেকেন্ড। যেই বস্তুটাকে ফেলবে ও অধিবৃত্তাকার পথে প্রজেক্টাইল মোশন ফলো করবে, এবং মাটিতে পড়তে তার সময় লাগছে কত না 5 সেকেন্ড। হলো, সে উল্লম্বের সঙ্গে কত বেগে মাটিতে পড়বে, তার মানে বেগটা এখানে কি হবে? স্পর্শক, এই পয়েন্টে স্পর্শক, তাহলে তার বেগের দুটো কম্পোনেন্ট আমরা পেয়ে যাব। তাহলে এখন স্পর্শকটা এটা হচ্ছে বেগ, দুটো কম্পোনেন্ট পাবো। এইদিকে তার বেগের মানটা তো নির্দিষ্টই ছিল 49 মিটার পার সেকেন্ড, উল্লম্বের সঙ্গে কোন মানে এইটা, বুঝতে পেরেছ? তাহলে তার নিম্নমুখী বেগের মানটা হয়ে যাচ্ছে ভি ওয়াই, যদি হয় এটা ভি, তার উল্লম্বের সঙ্গে কোন মানে এইটা থিটা। তাহলে 5 সেকেন্ড পর যখন সে মাটিতে পড়ছে তার নিম্নমুখী বেগের মান ভি ওয়াই, তাহলে কি হবে না ইউ ওয়াই প্লাস জিটি, ইউ তো 0, নিচের দিকে প্রাথমিক বেগটা কত 0, অনুভূমিক দিকে প্যাকেটের বেগ ছিল কিন্তু উল্লম্ব দিকে কোনো বেগ ছিল না, তাহলে 0 প্লাস 9.8 ইন্টু 5 49 মিটার পার সেকেন্ড। তখন যখন ভূমিতে পড়ছে তার নিম্নমুখীরও বেগের মান, অনুভূমিক দিকে বেগের মান তো ওটা 49ই থাকবে, কারণ বুঝতেই পারছো ওই অভিমুখে কোনো বল কাজ করছে না, আর বায়ুর ঘর্ষণ বল বা শান্ত বল সেই বলগুলো এখানে হিসেব করছি না। হলো, তাহলে অনুভূমিক দিকে তার বেগের মানটা অপরিবর্তিত আছে, আর উল্লম্ব দিকে বেগের মান হয়ে গেল কত না 49 মিটার পার সেকেন্ড। তাহলে এইবার যদি আমরা বের করে নিই ট্যান থিটা সমান, তাহলে উল্লম্বের সঙ্গে যদি কোন থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 49 মানে 1, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে অপশন বি ইজ কারেক্ট, এটার অপশন হবে বি। বুঝতে পেরেছ? এবার 5 প্রশ্নটা দেখো, একটা ফ্যানকে বন্ধ করার পর তার কৌণিক বেগ 50% হ্রাস পাওয়া পর্যন্ত, ধরো তার প্রাথমিক কৌণিক বেগ ছিল ω0, 50% হ্রাস পেয়েছে কতগুলো আবর্তনের পর? আমি ধরলাম যে এন সংখ্যক, এন এর মানটা বলে দিয়েছে কত না 36টা আবর্তনের পর তার বেগটা হয়েছে কত না, কৌণিক বেগটা হয়ে গেছে কত না প্রাথমিকের 50% কমেছে, মানে ω0/2 হয়েছে। বলেছে আর কতগুলো সম্পন্ন আর কতবার আবর্তন ঘূর্ণন করার পর সে থেমে যাবে।
কোশ্চেনটা বুঝতে পেরেছো যে আর কতগুলো আবর্তন করার পর সে থেমে যাবে। এটা করার জন্য আমরা লিখছি ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার মাইনাস 2 আলফা থিটা। হলো 2 আলফা থিটা, যেখানে আলফাটা হচ্ছে কৌণিক মন্দন, আলফাটা হচ্ছে কৌণিক মন্দন আর থিটা সমান কৌণিক সরণ, আর ওমেগা 2টা হচ্ছে অন্তিম কৌণিক বেগ আর ওমেগা 1 প্রাথমিক কৌণিক বেগ, সমান ওমেগা 1 স্কোয়ার, তাহলে 2 আলফা থিটা সমান ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। একবার আবর্তনের জন্য তার কৌণিক সরণ হয় কত না 2 পাই। একবার আবর্তনের জন্য তার কৌণিক সরণ হয় কত না 2 পাই, তাই তো? তাহলে যদি n সংখ্যক আবর্তন করে তখন থিটার জায়গায় আমি লিখতে পারি 2 পাই n, তাহলে 2 আলফা ইন্টু 2 পাই n। একবার আবর্তন করলে তার কৌণিক সরণ 2 পাই হয়, তাহলে n বার আবর্তন করলে হবে কত না 2 পাই n সমান ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, সবই তো কনস্ট্যান্ট, তার মানে আবর্তন সংখ্যা n প্রপোর্শনাল ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। হলো। এইবার দেখো সম্পর্ক যখন আমরা পেয়ে গেছি, এবার সম অনুপাত থেকে আমরা মানটা বের করতে পারবো। তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে মানে যতগুলো পাক খাওয়ার পর সে থেমে যাবে সেটা করতে গেলে, তাহলে সেটা আমি বের করতে চাইছি n2 সমান n2 বাই n। আমি আবর্তন সংখ্যা কতগুলো ধরেছি n ধরেছি, তার মানে এই অবস্থায় তার মানে n বার পাক খাওয়ার পর এখানে আসছে, আমি ধরলাম যে n2 বার পাক খাওয়ার পর তার কৌণিক বেগ হয়ে যাবে কত না 0, স্থির হবে, মানে কি তার কৌণিক বেগ 0 হবে, এটাই বোঝায়। এটা ছাড়া আর কি বোঝাতে পারে? আমি ধরলাম যে n বার ঘোরার পর তার কৌণিক বেগ অর্ধেক হয়েছে এবং n2 বার পাক খাওয়ার পর সে স্থিরাবস্থায় আসবে, অর্থাৎ কৌণিক বেগ 0 হবে। এবার এখানে মানটা বসাতে হবে মাথা ঠান্ডা করে। ওমেগা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওমেগা 1 মানে কোনটা? এটা মানে যেটা ওমেগা 0/2, এটা হচ্ছে ওমেগা 1টা হচ্ছে প্রাথমিক আর ওমেগা 2 হচ্ছে অন্তিম কৌণিক বেগকে নির্দেশ করছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক কৌণিক বেগ মানে কোনটা? এই অবস্থাটাকে বোঝাচ্ছি, মানে ওমেগা 0/2 এর হোল স্কোয়ার স্থিরাবস্থায় আসছে মানে 0। আর প্রথম ক্ষেত্রে প্রাথমিক কৌণিক বেগ হচ্ছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা 2 এর মান হবে ওমেগা 0/2 এর হোল স্কোয়ার। তাহলে n2 সমান, তাহলে n ইন্টু এটা হচ্ছে ওমেগা 0 স্কোয়ার বাই 4 বাই ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার বাই 4। তাহলে n এর মানটা বসিয়ে দাও, কতগুলো ছিল না 36, তাহলে ওমেগা 0 স্কোয়ার বাই 4 ইন্টু 4 বাই 3 ওমেগা 0 স্কোয়ার, সব কাটাকুটি হয়ে যাচ্ছে 12, আর তো সব কেটে গেল 12। তার মানে ফ্যানের সুইচ বন্ধ করার পর 36টা পূর্ণ আবর্তনের পর তার যদি কৌণিক বেগ 50% হ্রাস পায়, তাহলে সেটা সম্পূর্ণ থামতে আর কতগুলো পাক নেবে? 12টা পাক নেবে। সুতরাং অপশান বি হচ্ছে কারেক্ট। ওকে, আমি ধরে ধরে তোমাদের করে দিচ্ছি, জিনিসগুলো বুঝতে হবে। প্রচুর অঙ্ক করলেই সেটা যে তুমি নিজে করতে পারবে ব্যাপারটা এরকম নয়, নিজে প্রয়োগ করার মতো করে তোমাকে ভাবতে হবে। আমি তোমাদের মতো করেই ভেবে ভেবে আস্তে 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 করছি, ঠিক আছে? তাহলে এটা হলো 12টা অ্যান্সার।
এবার 6-এ চলে এসো। একই ভর সরলরেখা বরাবর একটা বস্তু যাচ্ছিল u1 বেগে। u1টা কত না 3 মিটার পার সেকেন্ড। আর একটা একই সরলরেখা বরাবর এসে ধাক্কা মারছে, দুজনেরই ভর সমান। এ আসছে এই দিকে। u2 এটা হচ্ছে আমার -5 মিটার পার সেকেন্ড। হলো, অঙ্কটা এটাই বলেছে। তাহলে এদের মধ্যে হয়েছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে সমভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে বেগের বিনিময় হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে সমভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে কি হবে? বেগের বিনিময় হবে। কারণ এই রকম সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত থাকে। তাহলে দেখো, বেগের বিনিময় তার মানে এর বেগটা এ লাভ করবে আর এর বেগটা এ লাভ করবে। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষে বেগের বিনিময় হয়, তাই সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হবে কত না দ্বিতীয়টা, তাই তো? মানে v1 সমান হয় u2 আর v2 সমান হয় u1। তার মানে এইটা হয়ে যাচ্ছে -5 মিটার পার সেকেন্ড। স্থিতিস্থাপক সংঘর্ষে বেগের বিনিময় হয় কাদের? না সমভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে। সমভর হতে হবে, সমভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে বেগের বিনিময় হয়। তাই সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হবে এটা, আর দ্বিতীয় বস্তুর বেগ মানে v2 সমান হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড। হলো, তাহলে এটা অপশন ডি হচ্ছে কারেক্ট। এরপরে চলে এসো 7-এর প্রবলেম। 9 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণের পর ভেঙে গিয়ে 3 কেজি এবং 6 কেজি দুটো টুকরোতে পরিণত হলো। প্রথম টুকরোর গতিবেগ যদি এটা হয়, তাহলে 6 কেজির গতিশক্তি কত হবে? কোনো কিছু যখন বিস্ফোরণ হয়, এই দুটো বস্তু বিস্ফোরণ হয়, সে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে স্যাটিসফাই করে। তাই দুটো টুকরো দুদিকে চলে যাবে। বাস্তবে এরকম সংঘর্ষ হয় না, কিন্তু ফিজিক্সে হয়, বুঝলে? এইখানটায় বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের পর যে হালকা তার বেগ বেশি হবে, অর্থাৎ সে দূরে থাকবে। যদি ছবিটাকে সিগনিফিক্যান্ট ভাবে ভাবা যায়, এ দূরে চলে যাবে, কাছে থাকবে, কারণ বেগ কম হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করে, তাই না? মানে m1 v1 প্লাস m2 v2 0 হবে, কারণ বিস্ফোরণের পূর্বে তার কোনো বেগ ছিল না। এটার মোট ভর ছিল ধরে নাও m1 প্লাস m2, এটা। তাহলে এটা হয়ে গেল m2, এর বেগ হয়ে গেল v2, এটা m1, এর বেগ হয়ে গেল v1। তাহলে আমি লিখতেই পারি রৈখিক ভরবেগের সংরক্ষণ থেকে। তাহলে v2 সমান যদি আমাকে বের করতে হয়,
মাইনাস m1 v1 ভেক্টর বাই m2। মাইনাসটা মানে কি বিপরীত অভিমুখে বোঝাচ্ছে, বুঝতে পারলে? তাহলে অতএব v2 মান তাহলে কত হচ্ছে? 3 কেজি 16, 3 গুণিত 16, আর m2 মান হচ্ছে 6 সমান 8 মিটার পার সেকেন্ড। তাহলে 6 কেজির বেগ পেয়ে গেলাম, সেটা কত না 8 মিটার পার সেকেন্ড। তার গতিশক্তি তাহলে কত হবে? তার মানে k2 সমান হাফ m2 v2 স্কোয়ার। তাহলে হাফ m2 মানে কত? m2 কত? 6 ইন্টু v2 স্কোয়ার মানে 8 স্কোয়ার। তাহলে 64, তার মানে 192 জুল হলো। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট, সাতের দাগের হবে অপশান এ হলো। তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা খুব ইন্টারেস্টিং প্রবলেমটা আছে, সাতের দাগের প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। ছয় পর্যন্ত আমাদের জিনিসগুলো বোঝা গেছে। বুঝতে না পারলে বলবে, কমেন্ট করবে, সেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে বলে দিতে পারি। তোমাদের বোঝাটা বড় কথা, ঠিক আছে? কারণ পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, সেই জন্য যতটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় ততটাই ভালো। চলো, এবার 8 অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। ইউ এক্স মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি এখানে ফাংশন অফ এক্স, অবস্থানের অপেক্ষক। ইউ এক্সটা কত না মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার 4। এবি যেখানে কনস্ট্যান্ট গ্রেটার দেন 0 ধনাত্মক ধ্রুবক, আর এক্স হচ্ছে তার অবস্থান, পজিশন, মূলবিন্দু থেকে দূরত্ব। বলছে সিস্টেমটি স্থিতিশীল সাম্যাবস্থায় থাকবে, বুঝতে পেরেছ? স্থিতিশীল সাম্যাবস্থা মানে সুস্থির সাম্যাবস্থা। সাম্যাবস্থা 3 রকম হয়, একটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা এবং সুস্থির বা স্থিতিশীল সাম্যাবস্থা। যে কোনো ধরনের সাম্যাবস্থার ক্ষেত্রেই তার পোটেনশিয়াল এনার্জির ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি হবে? 0 হবে। অর্থাৎ ওই কন্ডিশনে তার পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এটা হচ্ছে এনার্জি রেসপেক্টে। সুস্থির সাম্যাবস্থার ফার্স্ট কন্ডিশনটা কি না সামেশন অফ এফ নেট 0, সামেশন অফ টোটাল যে টর্ক সেই সিস্টেমটার উপর 0 হতে হবে টোটাল, আর 3 নম্বর ইউটা হবে মিনিমাম মানে ন্যূনতম হতে হবে। সর্বোচ্চ বা কনস্ট্যান্ট হলে সেটা সুস্থির বা স্থিতিশীল সাম্যাবস্থা নয়। এই দুটো কন্ডিশন সাম্যাবস্থা মানে এই দুটো কন্ডিশন তারা সবসময় স্যাটিসফাই করবে। যে কোনো সাম্যাবস্থা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, এই দুটো হলেই সাম্যাবস্থা বলে দেওয়া যায়। এই দুটো কন্ডিশন হলেই
সেটা সাম্যাবস্থায় আছে। কিন্তু সুস্থির সাম্যাবস্থা না অস্থির সাম্যাবস্থা না নিরপেক্ষ সাম্যাবস্থা, সেটা চেক করার জন্য পোটেনশিয়াল এনার্জি থাকে। পোটেনশিয়াল এনার্জি ন্যূনতম হলে তাকে আমরা বলি স্থিতিশীল বা সুস্থির। স্থিতিশীল সাম্যাবস্থা। ইউটা যদি সর্বোচ্চ হয় ওই পয়েন্টে, তখন হবে অস্থির সাম্যাবস্থা। অস্থির সাম্যাবস্থা। আর ইউটা যদি ধ্রুবক হয় তাকে আমরা বলি নিরপেক্ষ সাম্যাবস্থা। ওকে, এইবার সে যাই হোক, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কারণ এই তিনটে কন্ডিশনেই কিন্তু দেখো তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হচ্ছে। সর্বোচ্চ কোনো একটা ফাংশন, সর্বোচ্চ মানে কি তারপর সে ডিক্রিজ করে, মানে ওই পয়েন্টে তার স্লোপগুলো 0 হচ্ছে প্রত্যেকের জন্য। তার মানে এটা ডিইউ বাই ডিএক্সটাকে আগে 0 দেখাতে হবে, আগে 0 বের করে দেবো। তাহলে একে ডেরিভেটিভ করো। ওকে, ডেরিভেটিভ করলে হয় ডিইউ বাই ডিএক্স সমান 2 মাইনাস 2ax প্লাস 4bx কিউব। হলো, এইটা কি হবে না 0 হবে, কারণ কি না সাম্যাবস্থার কন্ডিশন। তাহলে এখান থেকে আমার কতগুলো মান হচ্ছে দেখো। তাহলে আমরা লিখতে পারি 4bx কিউব মাইনাস 2ax ইকুয়ালস টু 0। 2x কমন নাও, তাহলে 2bx স্কোয়ার মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে কতগুলো মান আসছে। x ইকুয়ালস টু 0 হতে পারে, আর x হতে পারে প্লাস মাইনাস রুট a বাই 2b। তিনটে পয়েন্ট আমরা পাচ্ছি, তিনটে পয়েন্ট আমরা পাচ্ছি। হলো, এবার বলছে কোনটা, এই তিনটেই কি তাহলে সাম্যাবস্থা? এ বিষয়ে কোনো ডাউট নেই। সাম্যাবস্থা তিনটে জায়গায় আমরা পাচ্ছি। এক্স এর মান 0 হলে হবে, এক্স এর মান এখান থেকে দুটো মান পাওয়া যাবে। এখানে এক্স এর একটা মান হতে পারে রুট ওভার অফ a বাই 2b, আর একটা মান হতে পারে x ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a বাই 2b। তাহলে x ইকুয়ালস টু 0 এটা একটা সাম্যাবস্থা, এটা একটা সাম্যাবস্থা, এটা একটা সাম্যাবস্থা। তাহলে এই তিনটা সাম্যাবস্থার মধ্যে কোনটা সুস্থির কোনটা অস্থির আমাকে খুঁজে বের করতে হবে। আর রুট ওভার অফ a বাই b যে আরেকটা ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়ালি ওখানে কোনো সাম্যাবস্থাই পাওয়া যাবে না। কি বুঝতে পেরেছ? ওই জায়গাটায় তার সাম্যাবস্থা আমার এই তিনটে জায়গা আমি পেলাম। এবার এর মধ্যে সুস্থির সাম্যাবস্থা, তাহলে এক্স এর ভ্যালুটা পুট করে দেখব। কোথায় পুট করব? আচ্ছা, সর্বোচ্চ বা সর্বনিম্ন চেক করতে গেলে আরেকটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে একে যদি আমি আরেকটা ডেরিভেটিভ করি, তাহলে d2u বাই dx2 এটা হয়ে যাচ্ছে মাইনাস 2a প্লাস 12bx স্কোয়ার। হলো, এইবার দেখো, এবার এক্স এর ভ্যালুটা পুট করছি এখানে। x ইকুয়ালস টু 0 হলে তিনটে মান আছে না, যদি x ইকুয়ালস টু 0 হয় তাহলে দেখো x ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এখানে হচ্ছে d2u বাই dx2 এটা হচ্ছে মাইনাস 2a, যেহেতু এ ধনাত্মক এটা লেস দেন 0,
আর লেস দেন জিরো মানে ওই অবস্থায় ইউ এর মান সর্বোচ্চ হবে। তা আমি বলছিলাম না যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এই কন্ডিশনটা হয়ে যাচ্ছে সর্বোচ্চ। তার মানে এক্স ইকালস টু জিরো হলে এক্স ইকালস টু জিরো হলে কি হচ্ছে, ইউ এর মান সর্বোচ্চ হচ্ছে। সর্বোচ্চ হচ্ছে, তাহলে যেহেতু সর্বোচ্চ হচ্ছে তাই এটাকে আমরা স্থিতিশীল সাম্যাবস্থা বলতে পারবো না, এটাকে আমরা অস্থির সাম্যাবস্থা বলবো। তাই এই পয়েন্টটা হবে, তাই এক্স ইকালস টু জিরোতে এক্স ইকালস টু জিরোতে কি হবে, সেটা অস্থির সাম্যাবস্থায় থাকবে। সিস্টেমটি অস্থির সাম্যাবস্থায় থাকবে। হলো, কিন্তু বাকিগুলো যে নয় কিনা একবার দেখে নিই। তাহলে এই জায়গায় আরেকবার মান বসাচ্ছি, ডি টু ইউ বাই ডিএক্স টু, ডি টু ইউ বাই ডিএক্স টু, এখানে আমি মান বসাচ্ছি এইটা এক্স ইকালস টু প্লাস মাইনাস এইটা এখানে একবার বসিয়ে দেখো তো কত হয় দেখি। তার মানে মাইনাস টু এ প্লাস 12b ইন্টু এক্স স্কোয়ার, মানে এ বাই টু বি, এ বাই টু বি স্কোয়ার, এ বাই টু বি। তাহলে বি বি কেটে দাও, 6 মানে 4a, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ধনাত্মক হয় তার মানে সেটাকে তার ন্যূনতম মানকে নির্দেশ করছে। তার মানে এই যে দুটো ভ্যালুতে এটা তাহলে কি হবে, তাহলে এক্স এর এই মানের জন্য, তার মানে এক্স ইকালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বাই টু বিতে সিস্টেমটা কিসে থাকবে, তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হবে, ইউ এর মান ন্যূনতম হবে, ইউ এর মান ন্যূনতম হবে। তাহলে আমরা এই কন্ডিশনটাকে আমরা কি বলবো, স্থিতিশীল সাম্যাবস্থা। কে হয়ে গেল? তাহলে এটাকে আমরা কি বলবো, এই ভ্যালুতে সে থাকবে স্থিতিশীল সাম্যাবস্থা, মানে এইটা, তার মানে স্থিতিশীল সাম্যাবস্থায় থাকবে, স্থিতিশীল ওকে। আর বি এর যে অপশানটা দেওয়া আছে ওটা জাস্ট অপশান দেওয়ার জন্য আছে, ওই অবস্থায় তার ম্যাক্সিমাম মিনিমা থেকে তার কোনো ভ্যালু পাচ্ছি না, তার মানে এরকম কোনো পয়েন্ট আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে পাবো না। কে বুঝতে পেরেছ? সুতরাং এই পয়েন্টগুলোতে সে সাম্যাবস্থায় থাকবে, কারণ পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, জিরো হচ্ছে। এবার সাম্যাবস্থাটা সুস্থির হবে না অস্থির হবে সেটা চেক করার জন্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে মান পুট করেছি, যদি ঋণাত্মক হয় তাহলে সেটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ মানে সেটা অস্থির সাম্যে থাকবে, আর যদি সেটা গ্রেটার দেন জিরো হয় তার মানে তার ওই অবস্থায় তার মান হয় ন্যূনতম। বুঝতে পেরেছ? তাই এই কন্ডিশনে সে স্থিতিশীল সাম্যাবস্থায় থাকবে এবং এই কন্ডিশনে সে অস্থির সাম্যাবস্থায় থাকবে। আমাকে কোশ্চেনটা দিয়েছে যে এক্স এর কোন মানের জন্য সেটা স্থিতিশীল সাম্যাবস্থায় থাকবে না, তাহলে অপশন সি ইজ কারেক্ট। হলো, ব্যাপারটা বুঝতে পেরেছ? আচ্ছা, 9 অঙ্কটা এটা আমরা করেছি অনেকবার, দুয়ারি বাবুর বইয়ের অঙ্ক। 9 অঙ্কটা বলেছে স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটা বাক্সকে সরলরেখা বরাবর টি দূরত্ব নিয়ে যাওয়া হলো, তাহলে স্থির ক্ষমতার যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে সরলরেখা বরাবর নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে যে দূরত্ব সরবে, আচ্ছা তার যে সরণটা
সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কে থাকবে। আমরা জানি ক্ষমতা পি সমান ফোর্স ইন্টু ভেলোসিটি, ফোর্স ইকালস টু এম এ ভেলোসিটি। তার মানে এম ভি এর জায়গায় লিখছি ডিভি বাই ডিটি লিখতে পারি। তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ভি ডিভি সমান পি বাই এম ডিটি। ইন্টিগ্রেশন করো, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে পাচ্ছি, তাহলে ভি স্কোয়ার বাই 2 সমান পি বাই এম ইন্টু টি। এখানে আর কনস্ট্যান্ট দিচ্ছি না, এখানে তো আর প্রকৃত সম্পর্ক জানবো না, শুধু তাদের নেচারটা জানতে চাইছি। ওকে, তাহলে ভি স্কোয়ার ইকালস টু 2p বাই এম ইন্টু টি। তাহলে ভি সমান root over of 2p by m into t to the power half। এটাকে আমি লিখতে পারি ds by dt root over of 2p by m t to the power half, or ds equals to root over of 2p by m t to the power half dt। ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে s ইকুয়ালস টু, এটা তো কনস্ট্যান্ট থাকবে 2p বাই m। এটা কোন ফর্মুলা আছে? x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে t টু দি পাওয়ার 3/2 বাই 3/2, তার মানে 2/3 root over of 2p by m t to the power 3/2। তাহলে therefore s proportional to t to the power 3/2। ওকে, আমরা দুবার ইন্টিগ্রেশন করলাম, একবার ভেলোসিটি ফাইন্ড আউট করলাম, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট করলাম, তার পাওয়ারটা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট হলো। সুতরাং অপশন বি ইজ কারেক্ট। এরপর 10-এর অঙ্কটা আমরা অলরেডি করে দিয়েছিলাম। আচ্ছা, সেদিন সাউন্ড ছিল না, তাই 10-এরটা একবার করে দিই। 10-এর অঙ্কটা বলেছে কার্বন পরমাণু আর অক্সিজেন পরমাণু, তাদের ভরকেন্দ্র কার্বন পরমাণু সি, এর ভর হচ্ছে 12 অ্যাটমিক মাস ইউনিট। এটা অক্সিজেন পরমাণু ও এটা হচ্ছে 16 অ্যাটমিক মাস ইউনিট AMU। এটা এক্স ওয়াই জেড অরিজিন, এটা R1 ভেক্টর, এটা R2 ভেক্টর। তাহলে নিশ্চয়ই সেন্টার অফ মাসটা এদের কোনো একটা জায়গায় থাকবে, সিএমটা এখানে থাকবে। আমাকে বলেছে RCM ভেক্টর কত হবে। নিশ্চয়ই এই ফর্মুলাটা আমাদের করা আছে। RCM ভেক্টর ফর্মুলা হচ্ছে RCM ভেক্টর ইকুয়ালস টু M1 R1 ভেক্টর প্লাস M2 R2 ভেক্টর বাই M1 প্লাস M2 কে। এবার প্রত্যেকের মান বসিয়ে দাও, তাহলে হচ্ছে 12 R1 ভেক্টর প্লাস 16 R2 ভেক্টর বাই 28। কাটাকুটি করলে 4 দিয়ে 3 R1 ভেক্টর প্লাস 4 R2 ভেক্টর বাই 7। আশা করছি একদম ক্লিয়ার হয়েছে। অপশান ডি ইজ কারেক্ট হলো। তাহলে 10 পর্যন্ত ক্লিয়ার হয়েছে। দেখে নাও জিনিসটা।
কোনো নিউমেরিক্যালে আমার রাইটিং মিস্টেক হলে তোমরা একটু কমেন্ট করে দেবে, হ্যাঁ? তাহলে আমি সেটা পরের ভিডিওতে বলে দিতে পারবো, বা আমি তোমাদেরকে ইনফর্ম করে দিতে পারবো কমেন্ট করে। আমার রাইটিং মিস্টেক হতেই পারে। হ্যালো, এরপর আমরা 11টা করব। বলছে লোহার পাত দ্বারা তৈরি টি বেধের বৃত্তাকার চাকতি। একটা চাকতি, তার এখানে থিকনেসটাকে ধরতে হবে একটাই কারণের জন্য, ভরটা সম্ভবত বলে দেওয়া নেই। হলো, এখন চাকতি, চাকতির ভরকেন্দ্রগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষের জড়তার ভ্রামক আমাকে বের করতে বলেছে। আগে আমি কোনো চাকতির ব্যাসার্ধ আর, তাহলে চাকতিটার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয় কত না এম আর স্কোয়ার। নিশ্চয়ই এটা জানো। এম ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব মানে রো আর স্কোয়ার। আয়তন, তাহলে চাকতির ক্ষেত্রফল কত না পাই আর স্কোয়ার, ইন্টু চাকতির বেধ টি, এই যে থিকনেসটা, এই যে সেট করছি যেটা, এটা হচ্ছে টি, এই থিকনেসটা টি। তাহলে আয়তন সমান কি হবে, তার ক্রস সেকশন ইন্টু থিকনেস, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু টি, এটা হলো আয়তন ইন্টু রো ইন্টু আর স্কোয়ার। তার মানে আই প্রপোর্শনাল টু r⁴ ইন্টু টি। বাকিগুলো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। হলো, তাহলে এইবার বের করে নাও ix বাই iy সম্পর্ক যখন পেয়ে গেছি, এবার সমানুপাত করে নাও। তাহলে iy বাই ix সমান ry বাই rx এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু ty বাই tx। হ্যাঁ, সরল সম্পর্কেই আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটা কত বলেছে দেখো। প্রথম ক্ষেত্রে ছিল আর, দ্বিতীয় ক্ষেত্রে ছিল 4r। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 4r, প্রথম ক্ষেত্রে ছিল আর, তার হোল টু দি পাওয়ার 4। এবার থিকনেস, প্রথম ক্ষেত্রে ছিল টি, দ্বিতীয় ক্ষেত্রে ছিল t/4, তার মানে t/4 বাই টি, তার মানে এটা হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, তার মানে 4 কিউব, তার মানে 64। হলো, তাহলে আমার হলো যে আই ওয়াই ইকুয়ালস টু 64 ix। সুতরাং সঠিক অপশানটা হয়ে গেল সি। এটা হলো 11। 12 বলছে প্রতিটা এম ভরের 4টে বিন্দু ভরকে xy তলে যথাক্রমে এই বিন্দুগুলোতে রাখা হয়েছে। প্রত্যেকের ভর এম, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স ওয়াই, এটা মূল বিন্দু। তাহলে যথাক্রমে প্রথমটাকে রাখা হয়েছে, এমটাকে রাখা হয়েছে কোথায় না মূল বিন্দুতে রাখা হয়েছে, এখানে একটা আছে। তারপরে 2 নম্বরটাকে রাখা হয়েছে কোথায় না এ কমা এ, মানে ধরো এই দূরত্বটা এ, তাহলে ওয়াই অক্ষে এ, তার মানে এইখানে একটা রাখা হয়েছে এম।
তারপরটাকে রাখা হয়েছে কোথায় না এ কমা মাইনাস এ, তার মানে এইখানে একটা রাখা হয়েছে এ কমা মাইনাস এ, আর তারপরটাকে রাখা হয়েছে কোথায় না এ কমা জিরো, মানে এক্স অক্ষের ওপরে রাখা হয়েছে, এই এমটাকে রাখা হয়েছে এ কমা জিরো। হলো। বিন্দু ভরের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা ছিল আই ইকুয়ালস টু প্রত্যেকের মোমেন্ট অফ ইনার্সিয়ার এম আই আর আই এর স্কোয়ার। হলো। তাহলে একটা ওয়াই অক্ষের ওপরেই আছে, তার মানে মোদ্দা কথা ভর ইন্টু ওয়াই অক্ষ থেকে দূরত্বের বর্গ করবো, ইন্ডিভিজুয়াল দিয়ে যোগ করে দেবো। তাহলে যেটা মূল বিন্দুতে আছে, ধর এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে আমি বি, এটাকে আমি সি, এটাকে আমি ডি। তাহলে আমি আইটাকে লিখতে পারি আই এ, কারণ মোমেন্ট অফ ইনার্সিয়া কি রাশি? স্কেলার রাশি। মোট মোমেন্ট অফ ইনার্সিয়া জড়তা ভ্রামকের মান পৃথক পৃথক জড়তা ভ্রামকের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। ভেক্টর যোগফল হবে না, ভেক্টর রাশি হলে ভেক্টর যোগফল হতো। হয়েছে? তাহলে আই সমান আই এ প্লাস আইবি প্লাস আইসি প্লাস আইডি। আই এ যে বিন্দু ভরটা ওটা ওয়াই অক্ষের ওপরেই আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কত? জিরো। তাহলে তার জন্য কোনো মোমেন্ট অফ ইনার্সিয়া হবে না, তার মানে এটা জিরো হয়ে গেল। মানে এম আছে কিন্তু আর নেই, তাই এটাকে জিরো লিখলাম। হলো এটার ক্ষেত্রে। তাহলে দূরত্ব কোনটা? এইটা, তার মানে এম ইন্টু এ স্কোয়ার। এইটা দূরত্ব কোনটা? এইটা, তার মানে এম ইন্টু এ স্কোয়ার। তারপরে একটা দূরত্ব কত না এইটা, তার মানে এম ইন্টু এ স্কোয়ার। আমাকে এখন ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া, এক্স অক্ষের সাপেক্ষে বলেনি। এক্স অক্ষের সাপেক্ষে বললে এই দুটো জিরো হতো, তখন এটার জন্য এম এ স্কোয়ার হতো, এটার জন্য এম এ স্কোয়ার হতো, তখন এটা 2m স্কোয়ার হতো। আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি আই ওয়াই লিখলাম। হলো। তাহলে এইটা হয়ে গেল 3m স্কোয়ার। এটাই আমার অ্যান্সার, 3m স্কোয়ার, মানে অপশান ডি। ধরো যদি এটা বলতো আই এক্স এর ভ্যালু কত হবে, জিনিসগুলো যদি বোঝা থাকে আই এক্সটা তুমি নিজেই করতে পারবে, তার জন্য আবার একটা এক্সট্রা এমসিকিউ করার দরকার নেই। আমি এই জায়গাটাকে গুরুত্ব দিতে বলছি যে থিওরিগুলোকে নিউমেরিক্যাল করতে করতে থিওরিগুলোকে ভালো করে বুঝতে হবে, যাতে পরীক্ষা হলে নিজেই করতে পারবে, এবং অবশ্যই পারবে। তাহলে আই এক্স যদি আমাকে এক্স অক্ষের সাপেক্ষে বলতো মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে এই দুটো ভর এ আর ডি এক্স অক্ষের উপরে আছে, তাহলে এক্স অক্ষের উপর বলেনি। যদি বলতো তখন আমি পেতাম কোনটার জন্য? আইবি কে পেতাম, আর কাকে পেতাম? আইসি কে পেতাম। তাহলে আইবির জন্য হতো আমার এম এ স্কোয়ার, আর আইসির জন্য হতো এম এর স্কোয়ার। তাহলে আমার 2m স্কোয়ার হতো। কি একদম ক্লিয়ার? জলের মতো বোঝা যাচ্ছে? এবার 13 এটাও একটা মাত্রা বিশ্লেষণ থেকে কোশ্চেন দিয়েছে। দেখো বলছে নিচের কোন বিবৃতিগুলি সত্য? ওমেগাটা কি না তার কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কও বলা যায়। মোদ্দা কথা ওমেগা সমান 2π/t। তার মানে এর মাত্রা কি হবে বলো? ওমেগার মাত্রা 2π তো মাত্রা বিহীন, তাহলে ওমেগার মাত্রা হয়ে গেল তার মানে m0 l0 t এর পাওয়ারে -1। হলো, মানে দুয়েরটা সঠিক হচ্ছে। আর আমরা জানি এটা একটা ইকুয়েশন দিয়েছে y = a sin ωt - kx। এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ, আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। y = a sin ωt। এটা না হয় আমরা পরে শিখবো, কিন্তু এটা তো আমরা জানি যে সাইনের ভেতরে যে ফাংশনটা আছে সেটা একটা কোণকে নির্দেশ করছে, আর কোণ মাত্রাবিহীন রাশি। সাইন হোক, কস হোক, ট্যান হোক, যাই হোক না কেন, এই ভেতরের যে ফাংশনটা এটা কোণকে নির্দেশ করছে, আর কোণ কি? মাত্রাবিহীন রাশি। তার মানে ডাইমেনশন অফ ωt - kx এটা মাত্রাবিহীন হবে। হলো, সুতরাং 2 এবং 3 সঠিক, অপশন সি ইজ কারেক্ট। 14
এ ক্যাপ এবং বি ক্যাপ দুটো একক ভেক্টর, এটা এ ক্যাপ, এটা বি ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ থিটা। একক ভেক্টর মানে কোনো নির্দিষ্ট অভিমুখে সেই ভেক্টরটার মান এক হয়। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে মড অফ এ ক্যাপ ইকুয়ালস টু মড অফ বি ক্যাপ, এর পরম মানটা কত হবে? 1 হবে। হলো। এইবার দুটো মান আমাকে নির্ণয় করতে হবে, সেটা কিরকম না মড অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ এর মানটা কত হয় দেখো, রুট ওভার অফ এ ক্যাপ স্কোয়ার, তো পরম মান 1, তাহলে আমাদের কোন ফর্মুলা, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। দুটো ভেক্টর এ এবং বি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তার ফর্মুলা হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে মান বসাও, এদের পরম মান কত 1, এর পরম মান 1 প্লাস 2 cos থিটা, তার মানে রুট 2 ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে মানে 1 প্লাস cos 2 থিটা। ফর্মুলা কি ছিল আমার? cos 2 থিটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা, সেটা কি না cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রগুলো এখানে কাজে লাগবে। তাহলে 1 প্লাস cos 2 থিটা সমান কি হয়? 2 cos স্কোয়ার, মানে 2 থিটা যদি হয় তাহলে হবে 2 cos স্কোয়ার থিটা, তার মানে এটা হয়ে যাবে রুট ওভার অফ 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে 2 cos থিটা বাই 2, 2 cos থিটা বাই 2, তার মানে cos থিটা বাই 2 সমান হাফ অফ মড অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ। এটা একটা হয়ে গেল। এবার এ ক্যাপ মাইনাস বি ক্যাপটা একটু করে দেখি। এ ক্যাপ মাইনাস বি ক্যাপটা একটু করে দেখি। এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, তাহলে ওর ফর্মুলাটা কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার, তাহলে এখানে মান বসিয়ে দাও একদম, তার মানে 1 প্লাস 1 মাইনাস 2 cos থিটা, তার মানে রুট ওভার অফ 2 ইন্টু 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2, তার মানে 1 মাইনাস 2 cos থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে, মানে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে 2 সাইন থিটা বাই 2, তার মানে সাইন থিটা বাই 2 সমান হাফ অফ মড অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ। দেখো দেখি দুটো অপশান মিলে যাচ্ছে, বি এরটাও মিলে যাচ্ছে, এইটা হচ্ছে আমার অপশান, এটা মিলে যাচ্ছে অপশান বি এর সঙ্গে মিলে যাচ্ছে, এটা দেখো দেখি অপশান বোধহয় ডি এর সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? সাইন থিটা বাই 2 সমান হাফ অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ, আর কস থিটা বাই 2 সমান হাফ অফ এ ক্যাপ প্লাস বি ক্যাপ। দুটোই অপশান কারেক্ট হবে এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে 14টা দুটো অপশান কারেক্ট হচ্ছে। এবার 15 অঙ্কটা দেখো, দেখে নাও ভালো করে। এবার 15 অঙ্কটা দেখো। চলো এটাকে দুদিনে করবো, আজকে কিছুটা টেনে দিই, পরের দিন আরেকটা ক্লাস দিলেই হবে। একটা বস্তুকে 20√2 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো, মানে একটা প্রজেক্টাইলের প্রবলেম দিয়েছে। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনগুলো
স্যাটিসফাই করছে। বুঝতে পেরেছ? তার মানে এটা এক্স অক্ষ দ্বিমাত্রিক গতি, প্রজেক্টাইল মোশন মানে দুটো কম্পোনেন্ট থাকবে, অধিবৃত্তাকার হয় এটা। হলো? তাহলে এই বেগটা কত না, ইউ এখানে দেওয়া আছে, তার প্রক্ষেপ বেগ ইউ সমান 20√2 মিটার পার সেকেন্ড। তার প্রক্ষেপ কোণ থিটা 45 ডিগ্রি। এগুলো সব প্রক্ষেপ, ইনিশিয়াল কন্ডিশনে আছে, এটা প্রাথমিক অবস্থা। হলো? এইবার আর কিছু দেওয়া নেই। তাহলে এখান থেকে তার এক্স অক্ষ বরাবর বেগটা বের করে নাও। প্রাথমিক বেগ এক্স অক্ষ বরাবর মানে ইউ এক্স, ইউ cos 45 ডিগ্রি, তার মানে 20√2 ইন্টু 1/√2, 20 মিটার পার সেকেন্ড। আর ইউ ওয়াই যেটা ইউ সাইন 45 ডিগ্রি, তাহলে এটাও হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে তার সরণ বের করতে বলেছে, বোঝা গেল? তাহলে 1 সেকেন্ডে সে এক্স অক্ষ বরাবর যাবে কতটা, মানে এক্স অক্ষ বরাবর তার যে ডিসপ্লেসমেন্ট সেটা সমবেগে যাচ্ছে, তার মানে ইউ এক্স ইন্টু টি আই ক্যাফ, তার মানে 20 ইন্টু 1 আই ক্যাফ মিটার পার সেকেন্ড, তার মানে 20 আই ক্যাফ মিটার হবে, সরি এক্স সেটা মিটার। হলো? তাহলে ওয়াই অক্ষ বরাবর যাবে কতটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্ট, তাহলে ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার জে ক্যাফ, তাহলে এটা 20 ইন্টু 1 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 1 জে ক্যাফ, তার মানে এটা হয়ে যাচ্ছে 5 মানে 15 জে ক্যাফ। তাহলে 1 সেকেন্ড পর তার পজিশন ভেক্টরটা কি হবে? 1 সেকেন্ড পরে বস্তুটির স্থানাঙ্ক ভেক্টর মানে আর ভেক্টরটা কত না, এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ, তার মানে 20 আই ক্যাফ প্লাস 15 জে ক্যাফ। তাহলে আমার আর পরম মানটা আমাকে বলেছে √20 স্কোয়ার প্লাস 15 এর স্কোয়ার মিটার, 20 স্কোয়ার মানে 400 প্লাস 15 225 সমান 625 মিটার সমান 25 মিটার। হলো? তার মানে একেরটা সঠিক, অপশান এ সঠিক। 1 সেকেন্ড পরে উলম্বের সঙ্গে কত কোণ তৈরি করবে, মানে 1 সেকেন্ড পরে ধরো এই কন্ডিশনে তার এই অবস্থায় তার বেগের মান ধরে নাও ভি, তাহলে এই দিকে তার বেগটা তো একই আছে, উলম্বের সঙ্গে কোণ আমাকে বের করতে বলেছে, মানে এই কোণটা ফাই আমাকে বের করতে বলেছে। বুঝতে পেরেছ? নিশ্চয়ই এইখানে তার বেগের মানটা ভি ওয়াই, আর এটা যদি আমার ভি এক্স হয়, তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ এক্স অক্ষ বরাবর বেগ কিন্তু একই থাকবে। আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে ভি এক্স সমান ইউ এক্স সমান 20 মিটার পার সেকেন্ডই থাকবে। হলো?
কিন্তু ভি ওয়াইটা কত হবে? ভি ওয়াই ইকালস টু ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে ভিটা কত ছিল না 20, মানে ইউ ওয়াই মাইনাস 10 ইন্টু 1 মানে 10 মিটার পার সেকেন্ড হলো। তার মানে ওই মুহূর্তে আমরা তার বেগটাকে যদি আমি বেগ ভেক্টরটা লিখি তাহলে ভি ভেক্টরটা হচ্ছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। দেখো ধরে ধরে জিনিসগুলোকে ক্লিয়ার করছি। তাহলে এটা হচ্ছে 20 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ হলো। এবার দিক মানে আমার এখন উল্লম্বের সঙ্গে কোণ, তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ উল্লম্বের সঙ্গে ফাই কোণ তৈরি করলে 1 সেকেন্ড পরে কণার বেগ উল্লম্বের সঙ্গে ফাই কোণ তৈরি করলে, ফাই কোণ তৈরি করলে আমরা লিখতে পারি ট্যান ফাই সমান ভিএক্স বাই ভিওয়াই। এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে ভিএক্স এর মান কত আছে না 20, ভিওয়াই এর মান কত আছে 10 সমান 2, অতএব ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2। তার মানে অপশন বি, একের অপশন ঠিক আছে, 2 এর অপশনটাও সঠিক আছে। প্রক্ষেপ সীমা রেঞ্জ, আমাকে এখানে রেঞ্জ বের করতে বলেছে আবার, বুঝতে পেরেছো? মানে সবগুলোই দিয়ে দিয়েছে, ভালোই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমি 2-1টা করে ফেললাম, 1-1টা হয়ে গেল, 2-1টা হয়ে গেল। এবার রেঞ্জ যদি আমাকে বের করতে হয় তাহলে রেঞ্জের ফর্মুলায় বসিয়ে দাও। রেঞ্জের ফর্মুলা কি হয়? বিস্তার সমান ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে ইউ মানে এখানে কোনটা, ভেলোসিটি কত ছিল 20√2, মানে 20√2 এর স্কোয়ার সাইন 2 আলফা মানে সাইন 90 ডিগ্রি বাই 10। তার মানে এটা কত হচ্ছে 400 গুণিত 2 বাই 10, তার মানে 80 মিটার হচ্ছে। হ্যাঁ 80 মিটার, এটাও ঠিক হয়ে গেল। অপশান 3 এটাও ঠিক হয়ে গেল। আর অনুভূমিক দিকে প্রাথমিক বেগ 20, এই যে এইটা ইউএক্স, এটা 4, সবগুলোই ঠিক হলো। তার মানে এখানে অ্যান্সারটা হবে আমার কোনটা, অপশান ডি, এটার অ্যান্সার হবে ডি। সব কটি ঠিক আছে, সব কটি সঠিক। এটা হলো 15 প্রশ্ন। 16টা একটু কনসেপচুয়াল প্রশ্ন। 16টা দেখো, বলছে দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি তার রৈখিক বেগকে প্রভাবিত করতে পারে বা পারে না। কি কি অপশন হতে পারে? দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি তার রৈখিক বেগকে প্রভাবিত করতে পারে না আছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি রৈখিক বেগকে প্রভাবিত করতে পারে হতে পারে। সব দৃষ্টান্তই আমরা দেখেছি। দৃঢ় বস্তু ঘূর্ণনের ক্ষেত্রে দৃঢ় বস্তুর সকল বিন্দুতে রৈখিক বেগ সমান হয়। যদি কোনো দৃঢ় বস্তু ঘোরে 3-4 খুব সহজে অ্যানালিসিস হয়ে যাচ্ছে। দেখো যেমন ফ্যান যখন ঘুরছে, ফ্যানের যে ব্লেডের যে বিন্দুগুলো সব থেকে দূরে আছে তাতে রৈখিক বেগটা কিন্তু বেশি, আর যত কেন্দ্রের দিকে আসছো তুমি সেই অংশগুলোকে তুমি দেখতে পাবে, কিন্তু প্রান্তের ব্লেডের প্রান্তে যদি কোনো কিছু থাকে তাকে কিন্তু তুমি দেখতে পারবে না যদি ফ্যানটা যদি ফুল স্পিডে ঘোরে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে ঘূর্ণাক্ষ থেকে যত দূরের দিকে যাব দৃঢ় বস্তুর ক্ষেত্রে সেই দূরের যে বিন্দুগুলো তাদের রৈখিক বেগ তত বেশি হবে। সুতরাং অপশান 4 যে কোনো দৃঢ় বস্তুর ক্ষেত্রে সকল বিন্দুতে রৈখিক বেগ সমান নয়, এটা ঠিক আছে। 1 আর 2 দুটো জিনিস খেয়াল করো। ধরো একটা স্পিনার যখন স্পিন বল করছে, স্পিন বল করার পর বল কিন্তু পড়ে ফাস্ট হচ্ছে। দেখো এই অবস্থায় তার যে ঘূর্ণন গতি সেটা কিন্তু রৈখিক গতিকে প্রভাবিত করছে, রৈখিক গতিকে প্রভাবিত করছে। আবার
যদি কোনো জায়গায় কোনো বাহ্যিক বল না থাকে, যদি কোনো বাহ্যিক বল না থাকে, যদি কোনো কিছু বস্তু ঘুরছে, সেখানে বাইরে থেকে কোনো বল সেখানে ক্রিয়া করছে না, সেই অবস্থায় কিন্তু তার রৈখিক গতি আর কৌণিক গতি, যেমন পৃথিবী ঘুরছে, পৃথিবী তো গ্র্যাভিটির আন্ডারে ঘুরছে, সুতরাং এখানে বায়ুর যে সান্দ্র বল সেটা উপেক্ষণীয়। তার মানে পৃথিবীর যে ভরকেন্দ্রের রৈখিক বেগ এবং তার যে কৌণিক বেগ সেটা কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু একই আছে। তার মানে এখানে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, সেই অবস্থায় ঘূর্ণন গতি তার রৈখিক বেগকে প্রভাবিত করতে পারে। ওই যে স্পিন বলের ঘটনাটা আমি বললাম, যদি না বলে, যদি এটা আদর্শ কন্ডিশন হয়, তাহলে কিন্তু তার রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটো সম্পূর্ণ পৃথক গতি, একজন অন্যজনকে কোনো প্রভাবিত করবে না। সেই জন্যই তো আমরা যখন কোনো বস্তু পিওর রোলিং কন্ডিশনে থাকে, তার মোট গতিশক্তি বলতে আমরা ভরকেন্দ্রের গতিশক্তি এবং তার ভরকেন্দ্রের সাপেক্ষে আবর্ত গতিশক্তির সমষ্টিটাকে ধরি। অর্থাৎ দুটো গতিশক্তি সম্পূর্ণ পৃথক, একজন অন্যজনকে প্রভাবিত করতে পারবে না যদি সেটা আইডিয়াল কন্ডিশনে থাকে, অর্থাৎ যদি বাইরে থেকে কোনো সিস্টেমটার উপর আমরা বল প্রয়োগ না করি। সুতরাং যদি আদর্শ কন্ডিশন ধরে নেওয়া হয়, তাহলে অপশান 1 ও 4 সঠিক। আর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তখন প্রভাবিত করবে, তখন 2 এবং 4 সঠিক হবে। সুতরাং যেহেতু কোনো তথ্য নেই, আমরা আদর্শ কন্ডিশন ধরে নিচ্ছি, তাই 1 ও 4 সঠিক। সুতরাং 16 অপশানটা আমি অপশান বি নিলাম। হলো। এবার দেখো 17টা বলেছে হোক, কারণ আরেকটা ক্লাস হলে এটাকে শেষ করে দেবো। হ্যাঁ, a ইকুয়ালস টু -√v, এইটুকু তথ্য দেওয়া আছে। তার প্রাথমিক বেগ ইউ বলা আছে, তাহলে টি সময় পর বেগ কত হবে, মানে টি ইকুয়ালস টু 0-তে তার বেগ কত না ইউ, তাহলে টি সময় পর বেগ কত, এটা আমার কোশ্চেন। আফটার টি ভি ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তাহলে বুঝতেই পারছো অ্যাক্সেলারেশন দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেট করলেই আমরা বেগ পেয়ে যাব, তাই না? আমরা ত্বরণ দেওয়া আছে, বেগ বের করতে বলেছে, একবার ইন্টিগ্রেশন করব। যদি ত্বরণ থেকে সরণে যাওয়া হয় তাহলে দুবার ইন্টিগ্রেশন করব। বেগ থেকে সরণে গেলে একবার ইন্টিগ্রেশন করব। তেমন উল্টো জিনিসটাও হবে, সরণ দেওয়া আছে, বেগে আসতে হবে, একবার ডিফারেন্সিয়েট করব। যদি ত্বরণে আসতে হয়, সরণ থেকে ত্বরণে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি কোনো জায়গায় বেগ দেওয়া আছে, ত্বরণ বের করতে হবে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ম্যাক্সিমাম অঙ্কগুলোতে এই রুলসটাই লাগে, দু একটা ব্যতিক্রম হতে পারে। তাহলে দেখো এখানে আমাকে ত্বরণ বলে দিয়েছে, আমাকে বেগ সমান, তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি যে ত্বরণ এ সমান dv/dt -√v। তাহলে ইন্টিগ্রেট করলে সমজাতীয় রাশিগুলোকে একদিকে নিয়ে আসতে হয়, সমজাতীয় রাশিগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে dv/√v সমান -dt। তাহলে ইন্টিগ্রেশন করে দাও, লিমিট বসিয়ে দাও, যখন টি এর মান 0 তার বেগের মান ইউ এবং আফটার টি তার বেগের মান ভি। তাহলে এবার একে ইন্টিগ্রেশন করলে কি হবে, তাহলে ভি টু দি পাওয়ার -12 + 1 বাই -12 + 1। এবার লিমিট বসাও, ইউ ভি, তাহলে টি 0 থেকে টি। এখানে আর কনস্ট্যান্ট লাগবে না, এটা নির্দিষ্ট সমাকল, তার লিমিট বসিয়ে দিয়েছি। তাহলে আর 2টাকে বাইরে বের করে দাও, √v, ইউ থেকে ভি এদিকে হয়ে যাচ্ছে -t, আর 2 √v -√u সমান -t। আচ্ছা, আমাকে বন্ধু কি বের করতে বলেছে, ভি কে বের করতে বলেছে। তাহলে ভি কে যখন বের করতে বলেছে, তাহলে ভিটাকে বাম দিকে রেখে বাকি সবকে পাঠিয়ে দাও। তাহলে √v সমান -t/2 + √u। এবার বর্গ করে দাও,
তাহলে ভি স্কোয়ার সমান টি স্কোয়ার বাই 4 প্লাস ইউ মাইনাস 2 ইন্টু টি বাই 2 ইন্টু রুট ইউ। এটা কেটে গেল। ভি স্কোয়ার মানে এটা তো ভি থাকবে, স্কোয়ার কেন হবে, রুট আছে তো। তার মানে এটা হয়ে গেল ইউ প্লাস টি স্কোয়ার বাই 4 মাইনাস টি রুট ইউ, মানে রুট ইউ, এটা রুটের ভিতরে ইউ, টিটা বাইরে থাকবে। হ্যাঁ, তোমাদের অপশানে যেটা দেওয়া আছে দেখো, ওটাকে দুটোকেই রুটের ভিতরে ঢুকিয়েছে, ওটা হবে না, টিটা রুটের বাইরে থাকবে, কিন্তু অপশান এই হবে সঠিক। কে ক্লিয়ার হয়েছে? এবার 18 দাগের কোশ্চেনটা দেখো। 18 দাগের কোশ্চেনটা একটি কণার মূলবিন্দু সাপেক্ষে তার স্থানাঙ্ক ভেক্টর বলে দিয়েছে। স্থানাঙ্ক ভেক্টর মানে আমরা এক্ষুনি প্রজেক্টাইলে করছিলাম। জিনিসগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা বলবে। হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করবে, আর খারাপ লাগলে আমাকে বলবে, তাহলে আমি চেষ্টা করব পরের ক্লাসে আরো ভালো করে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। বুঝতে পারলে? তাহলে এটি আই ক্যাপ মাইনাস বিটি মাইনাস সিটি স্কোয়ার জে ক্যাপ হলো। তার মানে দেখো, আমার এটাকে একটা ডিফারেন্সিয়েট করো তো, বেগটা আগে বের করো তো, তারপর দেখছি। ভি ভেক্টর ইকুয়ালস টু, তার মানে এইটা অ্যাকচুয়ালি এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তার মানে আমার এক্স এর মান হচ্ছে আমার এটি, আর ওয়াই এর মান হচ্ছে বিটি মাইনাস সি টি স্কোয়ার। হলো। তার উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে তার ফর্মুলাটা কি ছিল? তার উড্ডয়নকালের যে ফর্মুলাটা ছিল টি সমান 2u সাইন আলফা বাই জি। তার মানে এটাকে লিখতে পারি 2uy বাই জি। ইউআই মানে ওয়াই অক্ষের প্রাথমিক বেগ। বুঝতে পেরেছ? একে ডিফারেন্সিয়েট করো তো, তাহলে আমি এক্স অক্ষ বরাবর মানে বেগ যদি আমি পাই, তার মানে vx ইকুয়ালস টু a আর vy সমান b মাইনাস 2ct হলো। তাহলে তার প্রাথমিক বেগ এইটা হয়ে যাচ্ছে, কারণ এখানে তো সময়ের কোনো ফাংশন নেই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। যদি এটা আমার লাগবে না কোনো ইকুয়েশনে, বোধহয় এইটা লাগতে পারে। তাহলে টি ইকুয়ালস টু জিরোতে, কারণ ইউ ওয়াই মানে ওয়াই অক্ষ, তার মানে টি ইকুয়ালস টু জিরোতে, তাহলে ভি ওয়াই যেটা, সেটাকেই আমরা বলছি ইউ ওয়াই। তাহলে ইউ ওয়াই এর মান কত হচ্ছে না বি, তার মানে টাইম অফ ফ্লাইটটা হয়ে যাচ্ছে 2b/g হলো। তাহলে 2b/g কোনো অপশান নেই। তাহলে এই যে রাশিমালাটা, একটা বস্তু যখন উপর দিকে উঠছে, তার যে ফর্মুলা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধরো ওয়াই ইকুয়ালস টু, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে বিটি মাইনাস সিটি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু ওই দিক বরাবর প্রাথমিক বেগ, মানে ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কে বোঝা গেল? কারণ এই যে এখান থেকে তো তাই তো দাঁড়াচ্ছে, প্রাথমিক বেগটা কত বি বেরিয়েছে। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এটা তো বি ছিল,
যদি আমি কম্পেয়ার করি, এই দুটো রাশিমালাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়াচ্ছে না টি সমান G/2 और G সমান 2C। জিটাকে সরাতে হবে রাশিমালা থেকে যেভাবেই হোক। তাহলে আমি জিটা পাবো কোন দিকে? উলম্ব অক্ষে, কারণ অনুভূমিক দিকে তো পৃথিবীর কোনো অভিকর্ষজ বল নেই, তাহলে সেখানে তো কোনো ত্বরণ পাবো না, যা পাবো উলম্ব দিকে পাবো। তাই উলম্ব দিকে রাশিমালা থেকে ইকুয়েশনটাকে কম্পেয়ার করলে জি এর মান বেরোচ্ছে 2C। এইবার এখানে মানটা বসাও, তাহলে 2B/2C সমান B/C। দেখো দেখি উত্তর হয়েছে কিনা। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি B/C। আজকে এখানে পর্যন্ত থাকলো। আজকে 18টা অঙ্ক করালাম, বাকি হাফটা নেক্সট ক্লাসে করব। বুঝতে পারলে? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর যদি মনে হয় কোনো জায়গায় সমস্যা হচ্ছে আমাকে জানাবে। আমি চেষ্টা করব পরের ক্লাসটাকে আরও সাবলীলভাবে বোঝাতে, যাতে তোমাদের রিভিশনটা নিউমেরিক্যালগুলো করতে করতেই থিওরিগুলো রিভিশন হয়ে যাবে। আমি সেভাবেই তোমাদেরকে চেষ্টা করছি, যতটা থিওরি দিয়ে ডিটেলসে জিনিসগুলোকে করা যায়। হলো, চলো টাটা।